ক্ষতি তো করে দিছো, আব্বুর আমার ক্ষতি তো করে দিছো, এগুলা বন্ধ করা উচিত। আর ধরো এগুলা করলো, এই যে এটা গেল নিউজের, এটা গেল, এরপরে কি রিয়া জোরদার তোমার পাশে থাকবে, তোমার কি করবে? এ করবে না, এটা তো একটা কমন সেন্স, তাই না? এটা তো আমার মাথায় ধরতেছে, করবে না। উনি তোমাকে তোমার মাধ্যমে আব্বু ক্ষতি করতেছে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক গল্পের দিকে নজর দেব। ফাহিমা, যিনি জহিরুল ইসলামের সাবেক স্ত্রী এবং একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তার জীবনের নানা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই দাম্পত্য জীবনের কাহিনী, বিচ্ছেদ এবং ফাহিমার বর্তমান অবস্থা থেকে আমাদের সামনে হাজির হয়েছে একাধিক প্রশ্ন। সাবেক স্বামীর বিরুদ্ধে পুলিশের উচ্চমহল অভিযোগ, এটা কি শুধুই ক্ষোভের ফল, নাকি এর পেছনে আছে অন্য কোনো উদ্দেশ্য? এবং একটি করুণ অধ্যায় এসেছে ফাহিমাদের সন্তানদের হৃদয় বিদারক অভিযোগগুলোর মাধ্যমে। আমার মা আমার বাবাকে ঠকিয়েছে। বাবা সবসময় আমার খোঁজ খবর নিত, সাহায্য করত। এখন মা আমার ছোট ভাইয়ের সাথে আমাকে কথা বলতে দেয় না। আমি চাই আমার মায়ের বিচার হোক। একটি সন্তানের কাছে যখন তার মায়ের বিরুদ্ধে বিচার দাবি আসে, সেটি সমাজকে কি বার্তা দেয়? এত সব বিতর্কের মাঝে বারবার উঠে আসে রিয়া জোয়ারদারের নাম। তিনি একজন প্রভাবশালী নারী নেত্রী, তবে তার সাথে ফাহিমার সম্পর্ক এবং উদ্দেশ্য, সেগুলি সব প্রশ্নবিদ্ধ। অবশেষে আমরা জানতে চাই, এই একটি পরিবার ধ্বংসের গল্পে লাভবান কে, রিয়া জোয়ারদার নাকি ফাহিমা নিজেই? মায়ের বিরুদ্ধেই সন্তানের অভিযোগ, সম্পর্কের হৃদয় ভাঙা এক অধ্যায়। আমি ফারহান জারিফ, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে আর্কিটেকচারে ষষ্ঠ সেমিস্টারে এখন পড়াশোনা করতেছি। আমি এখানে আসছি আমার আব্বু সম্পর্কে যে ভুল ধারণা, ভুল বক্তব্য, যে দোষগুলো দেওয়া হয়, ওগুলোর ব্যাপারে একটু ক্লিয়ার আউট করতে। বাস্তবে আসলে হচ্ছে এটা কি। এই যে কাহিনীটা যেটা চলতেছে, যে আব্বুর প্রতি যে ডিভোর্সটা, এই যে বিভিন্ন যে অ্যাকুজেশন, এটা অ্যাকচুয়াল কথা আমার কানে আসা হচ্ছে আমি যখন আবাসিক সেমিস্টারে থাকি। তখন আবাসিক সেমিস্টারে আমার 3 মাস হচ্ছে সাভারে কাটানো লাগে আমি আমার ভার্সিটির সাথে। তো এই আবাসিক সেমিস্টারের শেষের দিকে হচ্ছে আম্মু কল দেওয়া বলে যে তোর আব্বুর সাথে ঝামেলা হইতেছে, ঝগড়া লাগতেছে, তোর আব্বু নাকি বেয়াদবি করতে, এটা উল্টাপাল্টা যত যে কাহিনী করতেছে। আব্বু বলতেছে যে তুই সব মাথায় নিস না, তুই বাসায় আয়, দেন আমরা বসি। ঠিক আছে, আবাসিক সেমিস্টার গেল, আমি বাসায় গেলাম। তখন আমার বাসা থাকে 3 নম্বর সেক্টরে। 3 নম্বর সেক্টরে বাসাটা একটু বড় ছিল, কমফোর্টেবল ছিল আমাদের জন্য। তো ওইখানে হচ্ছে যে বাসাটা, ওখানে আমার জন্য সুবিধা হচ্ছে যে, কারণ আমি বাসার থেকে বের হই, আমি বাস পাইতেছি, ভেহিকেল পাইতেছি আমার বাসা থেকে যাওয়ার জন্য। এটা বড় একটা প্লাস পয়েন্ট। আরেকটা হচ্ছে কি, আমার ছোট ভাই বাসা থেকে বের হয়ে 2 রোড পরে ওর স্কুল, রাজুর যেটা অ্যাডমিট হতো 6-এ, 2 রোড পরে স্কুল। ওখানে অসুবিধাটা কি, অসুবিধা হচ্ছে আম্মু রোড ক্রস করে হচ্ছে স্কুলে যাওয়া লাগতো, এটা একটা অসুবিধা। তো এটা আম্মু পছন্দ ছিল না, যে রোড ক্রস করে কেন যাবো। এই জন্য হচ্ছে যে বাসা চেঞ্জ করতে হবে। তো বাসা চেঞ্জ করে কই যাবে? 5 নম্বর সেক্টরে। 5 নম্বর সেক্টরে অনেকগুলো বাসা খুঁজছে, আম্মুও খুঁজছে, আমাকে দিয়েও খুঁজেছে। তো যেটাতে সেটেল হয় সেটা হচ্ছে যে একটা বাসা যেটাতে অলরেডি আগে ছিলাম, সেটাতে যাব। আচ্ছা, তো এটা গেল। তো এটা এখন বাসা তো আর আব্বুকে না বলে চেঞ্জ করা যায় না, আব্বুর কাছে জিনিসটা জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই করতেছে কিভাবে, যে নতুন বাসায় গেলে খরচ কম হবে, টাকা কম যাবে, আম্মুর কষ্ট কম হবে, এটা হচ্ছে জাস্টিফিকেশন। আব্বু আমাকে বারবার জিজ্ঞেস করতেছে যে তোমার হবে কিনা, তুমি অ্যাডজাস্ট করতে পারবে কিনা, তোমার তো বিভিন্ন প্রজেক্টের জন্য জায়গা লাগে, এটা লাগে, ওইটা লাগে, পারবে কিনা। আমি অ্যাডজাস্ট করে নেবো, আমি জায়গা অর্ধেকেরও কম, বাট অ্যাডজাস্ট করে নেবো আমি, এটা বলে চেঞ্জ করছি আমরা। ঠিক আছে, ততদিনে আব্বুর তো সেপারেশন হয়ে যায়, আব্বু আলাদা হয়ে যায়, আব্বুর মতো থাকে। দেন তখন মেইন যে জিনিসটা, মেইন যে হুকটা, ওইটা হচ্ছে যে 3 নম্বর সেক্টরে যে বাসায় যে খরচটা, যে অ্যামাউন্টটা, আর 5 নম্বর সেক্টরে যে অ্যামাউন্টটা, 5 নম্বর অবশ্যই ভাড়া কম, ছোট বাসা ভাড়া কম, ভিতরের দিকে রাস্তার বাসা ভাড়া কম। তো আম্মুর উদ্দেশ্য ছিল কি, এই যে বড় বাসা ছোট বাসার ভাড়ার যে ডিফারেন্সটা, এইটা হচ্ছে নিজে পকেট করবে, নিজে নিবে, এইটা ছিল উদ্দেশ্য। এটা আমি শুরুতে জানতে পারিনি, এটা আমি জানছি আর পরে ওনার বিহেভিয়ার দেখে, আচার যে ওই যে ডিফারেন্সটা, বেশ ভালোই ডিফারেন্স, ওই ডিফারেন্সটা উনি হচ্ছে পকেট করবে। এটা কিন্তু আব্বু যে টাকাটা দিত, যে মান্থলি যে খরচটা, ওটা আম্মুর মাধ্যমে দিত না, কারণ যেহেতু সেপারেশন হয়ে গেছে আমাকে দিত, আমার অ্যাকাউন্টের মাধ্যমে আমি বের করে দিতাম। তো আব্বু জিজ্ঞেস করতো কত লাগবে, আমি বলতাম যে অমুক জায়গায় এত লাগবে, এটা লাগবে, এই হিসাব আমার এত লাগতেছে মাসে। আমি হিসাব দিতাম, আব্বু এক্স্যাক্টলি কত লাগতো দিয়ে দিত, কোনো হ্যাসেল ছিল না, কোনো কোয়েশ্চেন করে নেই।
দিত, কিন্তু আম্মুরই হচ্ছে যে তোর বাপ তো কম দিতেছে, এটা ওনার মুখের কথা, তোর বাপ তো টাকা দেয় না, তোর বাপ তো টাকা কম দিচ্ছে। আমি বললাম যে কই, তুমি বললা এত দিতে, আব্বু তো এতই দিচ্ছে, কম তো দিচ্ছে না। পরে বলতে চাচ্ছেন না, আগে তো বেশি দিত, এখন এখন এত কম দিতেছে কেন? তা আমি বলতেছি খরচই তো এত হইতেছে, তুমি তো আমার হিসাব দিলে, মানে আম্মু যা হিসাব দেয় আমি ওইটাই ফরওয়ার্ড করি। আমি বলি যে তুমি এত দিতে, তো আমি অত হইতে দিচ্ছি, তাইলে ডিসক্রিপেন্সিটা কোথায়, অসুবিধাটা কোথায়? বলে না না, তোর বাপ তো টাকা কম দেয়, টাকা দিত না, যে আগের মাসে 70 দিতে এখন দেয় 50-30 হাজার, কই? আমি এটা না আব্বুকে বলি যে আম্মু তো এরকম এরকম বলতেছে যে তুমি তো আগে এত দিতে এত দাও না। আব্বুরও লজিক একটাই যে তোমার তো লাগছে না, তাহলে আমি চাপ দিব। আমারও কথা একটাই, লাগতেছে না তো টাকাগুলো যাবে কই, তাই না? এইটা তো এরকম এরকম যখন হইতে থাকে যে মাসে 3-4 মাস এরকম হইতেছে, তো আমি তো এটাতে ইউজ টু হয়ে গেছি, আমি যে প্রত্যেক মাসে টাকা দেবো এরকম বলবে, বাপ দেয় না। আমি তো জোর করে তো কিছু করতে পারবো না, আমার তো কিছু করার নেই। এরপরে আমি হচ্ছে ইউনিভার্সিটি থেকে আসতে আসতে আমার 90% টাইম রাত 8টা থেকে 10টা বাজে যেত, মানে যাইতে আসতে 2 ঘন্টা, তো এরকম টাইম লাগেই। বাসায় আসতাম, আমি খাইতাম খেতাম, খাওয়ার পরে রাতে স্টাডি করতে বসতাম, কাজ করতে বসতাম, প্রজেক্ট নিয়ে বসতাম করে। যখন ডাইনিং রুমে যাইতাম তো দেখতাম যে লিভিং রুম হচ্ছে মেইন গেট থেকে এদিকে হাতের গাড়ি, তো ওখানে দেখতাম যে আম্মু লাইট টাইট অফ করে কথা বলতেছে, নিয়ে যে ডাইনিং রুমে একটা লাইট অন করে, বাকি সব লাইট অফ করে, তো ফোনে কথা বলতেছে রাতে আস্তে আস্তে। আমি বলি যে তুমি খাবার রেডি কিনা বা ব্যস্ত কিনা বা কথা বলতেছে কার সাথে কি। তো যখন আমি জিজ্ঞেস করতাম যে কার সাথে কথা বলতেছে, উনি অ্যান্সার দিত যে তোর একটা আঙ্কেল, তোর একটা আন্টি, তোর একটা আত্মীয়, এরকম কিছু একটা স্পেসিফিকলি কে এমনভাবে বলতো যাতে আমি চিনতে পারি, এরকম কখনোই বলতো না। এখন তখন আমার মাথায় কাটতে যাচ্ছে, আম্মু বলছে তো আমার কোয়েশ্চেন করার কি আছে, তাই না? আমি আর অত কোয়েশ্চেন করতাম না, ঠিক আছে বলছে মুখে আত্মীয়, ঠিক আছে কাহিনী শেষ। এরকম প্রায় দেখছি 4-5 বার 6 বার অনেকবার। আর আমি তো হচ্ছে সকালে সবার আগে বের হই, 6টা-7টার মধ্যে আমি বের হয়ে যাই, রাত আসতে আসতে এরকম 10টা 11টা 9টা, এরকম প্রায় দেখতাম যে এটা সেটা এরকম কথাবার্তা হইতো। তো ছুটির দিনগুলোতে এরকম হয়েছে আমি কাজ করছি, আম্মু এসে পাশে জিজ্ঞেস করতে কি করে কি হবে, মানে কথা শুরু হতো ওইটা দিয়ে, আস্তে করে কনভারসেশন আগে তো যে তোর বাপ তো খারাপ আচরণ করছে, তোর বাপ এটা করছে, তোর বাপ ওইটা করছে, মানে কথা যেইটা দিয়েই শুরু হয় ঘুরে ফিরে হচ্ছে ওইখানেই যায়, তোর বাপ খারাপ, তোর বাপ এটা করছে। আমি তো জিজ্ঞেস করি তুমি আমার বুঝাও কেমনে বা কখন কি আমারে বুঝাও। তো আমার যে এক্সপ্লেনেশনগুলো দিত আমার কাছে লজিক্যাল মনে হতো না। যেমন এই যে টাকার যেটা বললাম, টাকার গ্যাপটা, টাকা দরকার পড়তেছে না দেখে টাকা চাওয়া হইতেছে না, দেখে টাকা আসতেছে না, ওইটাকে উনি বলতেছে যে টাকা দেয়ই না। তো না দিলে আমরা 3-4 মাস এখানে কিভাবে আছি, এটা গেল। এইটার পর এই জিনিসটা আরো ইন্টেন্সিফাই হতে থাকে, আরো বাড়তে থাকে ডেইলি, এটা নিয়ে আমার সাথে ধমকাধমকিও করে। আমি বলতাম যে তোমার যা সমস্যা তুমি এটা তোমরা তো বড় না, তোমরা ডিল করো না, আমাকে কেন দিতেছে এটাকে, আমাকে রাফিকে কেন শিখাইতেছে এগুলা, আমি তো এগুলো থাকতে চাই না। আমি এটা ক্লিয়ারলি বারবার বলছি, তোমাদের এটা, তোমরা বড় মানুষ, তোমরা তোমাদের মধ্যে রাখো, আমারে জড়া হলো, তুমি আমারে জড়া খেয়েছি, আমার কানের কাছে এসে এগুলা গেছ, এইগুলা আমার পড়াশোনাটা অনেক বড় হ্যাম্পার করে, যে মানে এই পড়াশোনা চিন্তা করবো না, এগুলা আব্বুর ব্যাপারে এগুলো বলতেছে, এগুলো নিয়ে মাথা চিন্তা করি কি করবো। আমি পরে আব্বুকে বলি যে আব্বু আম্মু তো এরকম করতেছে, আমি টার্কি যেমন একা ছিলাম, আমি ক্যাম্পাসের পাশে বাসা নেই, ফ্রেন্ডরা আছে, আমরা মিলে উঠি, তুমি এসে ভাউচ করে যাও আমি উঠি। তো পরে আব্বু বলে যে না উঠার দরকার নেই, যাইস না, ঠিক হয়ে যাবে, এগুলা অসুবিধা নেই, ফিক্স হয়ে যাবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আব্বু বলছে মানে ফিক্স হয়ে যাবে, আব্বুই তো বলছে। এরকম করে আরো আরো একটা সেমিস্টার যায়, ফিক্স হয় না জিনিসটা, উল্টা আরো মানে বিপর্যয়, আরো ইন্টেন্সিফাই হয়। এরকমই হয় যে আমি বাসায় আসছি, আমার আগের গত দিনের খাবার খাইতে দিতেছে, পরে আছে এটা, আমি তো কিছু বলিনি, বাট এরকম হয়েছে অনেকবার। আব্বু এরকম জিজ্ঞেস করতে যে খাবার খাইছিস কি আর কি এরকম হয়েছে কিনা, তাই আমি বলতাম যে আগের খাবার খাইতেছি বা গরম করে দিছে খাইতেছি এরকম। তা আব্বু কোশ্চেন করতে যে কেন টাকা দিতেছে, ওগুলা কই যায়, টাকা দিচ্ছে বাজার হবে না, খাবার হবে না, তাহলে আমি তো জানি না। পরে অনেকদিন পরে আমার শিফট হওয়ার আগে জানতে পারি যে আম্মু নাকি আমাদের জন্য যে টাকা দেয় ওটাই নাকি সাংবাদিকদের দিচ্ছে, তারপর বিভিন্ন আত্মীয়দের দিচ্ছে।
আমাদের কাউকে না বলে। পরে যখন আমাকে মাসে হিসাব দিয়ে আমি জিজ্ঞেস করি, মানে আমাকে তো লিখে দেয় বাসা ভাড়া এত, বাজার এত, অমুক এত, এটা এটা। আমাকে তো আমি তো পড়তাম, A to Z পড়তাম, এটা এটা। তো পরে আমি জিজ্ঞেস করি এত কিছু খরচ হয় নাই, এটা যে লিখছে আমি তো দেখি নেই, বা কখন কি হইলো, জিজ্ঞেস তো উঠতেই পারে। আমি নর্মালি জিজ্ঞেস করছি এটা কখন কি, এত তো হয় নাই, কবে হলো। ওগুলো হয়েছে তুই দেখো, মানে ঝাপসা এক্সপ্লেনেশন থাকে না, ঝাপসা ঝাপসা কথা দিয়ে করে দিতে। তো এরপরে আমি আব্বুর কাছ থেকে কনফার্মেশন পাই যে উনি এরকম করতেছে, উনি আমাদের টাকা আমাদের পিছনে স্পেন্ড না করে উনি থার্ড পার্টিকে দিচ্ছে। এরকমও শুনছি যে উনি নাকি কালো জাদু ট্রাই করতেছে আব্বুকে হার্ম করার জন্য। তো এটা তো একটা, যে টাকা দেয় ওর টাকা দিয়ে যদি ওর উপরে কালো জাদু, এটা স্বাভাবিক না? টাকা একটা কোয়েশ্চেন উঠে যে আমি কেন দিচ্ছি, দিচ্ছি তো ওর জন্য, তো ও কেন খরচ করতেছে এইটা। তখন আমি বলি যে আমি এখানে থাকবো না। আমি বলি এই গ্যাঞ্জামের মধ্যে আমি থাকতে পারবো না, আমার এখানে পড়াশোনাও হবে না, ঘুমও হবে না, খাওয়া দাওয়া তো হচ্ছেই না। তার থেকে বলো আমি আমার মতন অ্যাডজাস্ট করে নিই, বাট আমি ক্যাম্পাসে কাছে থাকি, তাইলে অ্যাটলিস্ট আমার 2-4 ঘন্টা যাওয়া আসার এটা পেইনটা হবে না। তা আব্বু পরে বলছে আচ্ছা দেখো তুমি খুঁজো, খোঁজা পরে তুমি আমাকে দেখো, আমি যাই। এরপরে আমি আচ্ছা ঠিক আছে। আমি খুঁজার পরে রোজার শুরুর দিকে হচ্ছে একটা বাসা কনফার্ম হয়, লকডাউন সবকিছু ঠিকঠাক, ওখানে যাব। তো আমি হচ্ছে যেদিন শিফটিং এর দিন সকালে আমার ক্লাস থাকে, সকালে ক্লাস করে বিকালে বাসায় এসে 1 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে দেন আমি বক্স করা শুরু করি, আমাকে আমি করি। এরপরে মিস্ত্রি আসে, যে ফার্নিচার খোলার লোক, তারপরে চাকের লোকেরা আসে, যা করে সবকিছু আমি করি। আম্মু কিচ্ছু, আম্মুর মতন রুমের মধ্যে কথা বলে, রুমের মধ্যে কথা বলতেছে, এটা করে এটা করে। পরে জোরে জোরে বলতেছে যে জয় তো চলে যেতেছে, জয় তো এটা করে ফেলাইতেছে। ঠিক আছে, তো আমি করতেছি, তো তুমি কই ছিলা? এখন দেখলা কেন বলতেছি কই ছিলা? আচ্ছা ওই দিন শিফট হয়েছে, শিফট হওয়ার পর কিচ্ছু বলে নাই, নাথিং। শিফট হয়ে যাইতেছি, একদম লাস্টে যখন বের হয়ে যাব তখন বলে যে বাবা সাবধানে যায় আসতে। তুমি তাহলে এতক্ষণ কইছিলে, এটা আমার মনের কোশ্চেন, আমি করিনি। এতক্ষণ কইছিলে, এখন হঠাৎ করে এত মায়া মমতা করতে আসতেছে, তুমি এতক্ষণ আসলে আমি যখন বলছি যে এগুলো করো না আমার সাথে, এগুলো কেন হচ্ছে, আমি ক্লিয়ারলি বললি, আমি বলছি, আমি অনেকবার ক্লিয়ারলি বলছি, ওনার মনেও আছে, আমি জানি যে আমাকে এগুলোতে জ্বরেও না। উনি ঠিক উল্টাটা বলছে। আচ্ছা আমি এসে বসছি, আইসা পড়ার পরে রোজার শুরু থেকে লাস্ট রোজার আগ অব্দি আমি ভালোই ছিলাম, রোজা তো খাওয়া দাওয়া কম, ক্লাস অল্প। রোজার শেষ দিন হচ্ছে আমাকে উনি টেক্সট দেয়, বাবা তোমাকে মিস করতেছি, তোমার সাথে কথা বলতে চাই। তো আমি স্বাভাবিক, আচ্ছা ঠিক আছে, রোজার শেষ, ঈদের আগের দিন আম্মু আসি। এমনকি আমি তো বাসায় আছি, তুমি কি আসতে চাও? আসো। তো উনি আর আমার ভাই, ছোট ভাই আসে। তো ইফতার, আমি তো আমার মতন ইফতার রেডি করছি, উনি হচ্ছে রাস্তা থেকে ভাজা পোড়া আড়ি যাবি কিনে, যেগুলো খাই না ওগুলো নিয়ে আসছে, আনো। তো আমি এরপরে ইফতার আগে আরো কিছু আনাই খাইলেও। তো পুরা যে বাসায় ঢুকার পরে ম্যাক্স খুব সম্ভবত 1 ঘন্টা থাকে, 1 ঘন্টার বেশিও যায়, মাগরিবের আজানের পরে চলে যায়। ওই 1 ঘন্টার মধ্যে যে কথাবার্তাগুলো হয়, কথাবার্তা ওই কিন্তু ওই আব্বুই নেই। ইফতার খাইতেছে, বলতেছে তোর বাপ এগুলো এগুলো করছে, মানে ইফতারিতেও শান্তি নেই আমার। ঠিক আছে, কথা বলতেছি ইফতারের মধ্যে এগুলা বলতেছে, আমি বলছি যে তুমি কি এগুলো এগুলো বলার জন্য এসছো, আর কিছু না? ওরা বলছে না, তোকে জানানোর জন্য। আচ্ছা আম্মু, আচ্ছা ঠিক আছে, তুমি জানাইতে আসছো, আমি জানছি, এগুলো বলি না, এই কাহিনী আমি আর শুনতে চাই না। যে মানে আর কত একটা পেইন, আর কত নিব, এগুলো বললাম যে ঠিক আছে। তো উনি ম্যাক্সিমাম 1 ঘন্টা থাকে, দেন চলে যায়। তো রোজার মধ্যে উনি একবারই খোঁজ খবর নেয়, এরপরে আর কোনো খোঁজ খবর নেই, কল, টেক্সট, SMS, নেক্সট টাইম নাথিং। তো এরকম কি মাঝে মধ্যে হচ্ছে কি, আমার ভাই আমাকে কল দিত, ওর আইপ্যাড দিয়ে কল দিত, ওরও কল দেয় না, ভাইও কল দেয় না, আম্মুও কল দেয় না। আমি ভাইকে কল দিলে ভাই কল ধরে না, কল ব্যাক করেও না, আম্মু তো ধরে না। কোরবানির ঈদের আগে আমি একবার কল দিচ্ছি, নিচ থেকে আম্মুকে কল দিলাম, দিয়ে কল দিচ্ছি বোঝানোর জন্য যে তুমি যে করতেছো, তুমি এই যে ফ্যামিলি ম্যাটারকে যে পাবলিক করতেছো, এটা করে হবেটা কি, মানে কজ এন্ড ইফেক্ট থাকে না, তুমি এটা করতেছো, এটা করলে হবেটা কি, আব্বু চাকরি চলে যাবে, আমি ভার্সিটি যাইতে পারবো না, মানে সমাজে আমি কি ভার্সিটি গিয়ে কি বলবো, অ্যান্সার কি দিব? ওরা তো জিজ্ঞেস করতেই পারে তোর বাপ মুখ, আমি কি বলবো তখন? আমি ওনাকে বলছি তুমি এগুলো করবে না, এটা ফ্যামিলি ম্যাটার,
আমরা বসি না, অসুবিধা কি, লাগলে মুরব্বীরা আসে, মানে উনি বলতো এটা এটা উনি প্রায় বলতো যে মুরব্বী নিয়ে আসে না কেন তোর বাপ। আমি বলছি যে আমরা আসি, বসি, তুমি পাবলিক করে লাভটা কি, তুমি যারে ডিফেন্ড করতেছো বা যার এগেনস্টে যা যা বলতেছো, আমি তো একবারও দেখি না। তুমি যে অ্যাকুজিশন গুলো দিতেছো যে তোর বাপ টাকা দেয় না, তোর বাপ অমুকদের সাথে সম্পর্ক করে, তোর বাপ এটা ওটা করে, উল্টাপাল্টা করে, আমি তো দেখি নাই। টাকা ঠিকই যত বলছে তত দেয়, দরকারের থেকে বেশিও দেয়। এই যে ওই দিন যে বোঝানোর জন্য যে আমি বলছিলাম, বোঝানোর জন্য আমি ট্রাই করছিলাম কথা বলার, যে এগুলো করো না, এগুলো করলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি সবচেয়ে বেশি কিন্তু মানে আমার উপরেই যাবে। এটা ওনার মাথায় ধরে না। তো আমার ক্ষতি হবে, আমার ভাইয়েরও ক্ষতি হবে, আব্বুর তো ক্ষতি করে দিচ্ছে, ওটা আর কিছু বলার নেই। অনেক বড় নাম নাম মানহানি তো হয়েছেই, সোশ্যালি ডিফেম হয়েছে, মানে মুখ দেখানোর মতন একটা বাজে অবস্থা। তো ওই কলের মধ্যে আমি যতবারই বোঝানোর ট্রাই করতেছি, উনি উনি ধমকাধমকি করতেছে, উনি উনি থ্রেড দিতেছে আমাকে। থ্রেড অ্যাজ ইন যে তোকে তোকে গাছে পাইলে মানে মারতাম, এটা এটা করতাম। এগুলো শোনার পরে বলছে যে আমি বুঝছি যে তোমার সাথে কথা বলে লাভ নেই, তুমি আমার কথা শুনতেছো না, আমি তোমাকে বোঝানোর ট্রাই করতেছি, কিন্তু তুমি আমার এইগুলো বলছো, আমি এগুলো নিবো না, ঠিক আছে, এগুলো বলে আমি কল কেটে দিই। ওই দিনের পর থেকে এই যে এই মুহূর্ত পর্যন্ত কোনো কথা নাই, উনি কলতে কিচ্ছু দেয় না, নাথিং। তা আমিও ধরে নিয়েছি যে উনি আর দিবে না, উনি আর ভুলে গেছে শেষ, আমি আর প্রেশার টেশার দিই না। এরপরে ইদানিং রিসেন্টলি জানতে পারি যে উনি এগুলো অ্যাকচুয়ালি লাইক মিডিয়াতে দিয়ে দিচ্ছে, পাবলিসাইজ করে ফেলছে, আব্বুর নাম, আমার নাম, মামুনির নাম, মানে যাচ্ছে রে এগুলো অ্যাকুজিশন দিতেছে। এর মধ্যে সবচেয়ে বড় যেটা আমার মাথায় ঢুকছে যে আমার আসার আগে উনি একটা মহিলা নাম বলতো, রিয়া জোয়ারদার। উনি বলতো যে তোর বাপ রিয়া জোয়ারদারের সাথে উল্টাপাল্টা কাজ করছে, করে মানে ফেসে গেছে, মানে মূল মূল আমাকে যেটা শোনাতে হচ্ছে এইটা, ওনার চক্করে পড়ে ফেসে গেছে। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে যে তুমি যেই মহিলাকে দোষারোপ দিচ্ছ, এই সব কিছুর দোষারোপ ওই মহিলাকে দিচ্ছ, তাহলে তুমি কিভাবে ওই মহিলার নেটওয়ার্ক, ওই মহিলার রিসোর্সেস ইউজ করে তুমি এগুলো করতেছো? উনি যে নিউজে দিছে টাকা দেয়, তারপরে এই যে যাওয়া সব এগুলো তো টাকা লাগে, টাকা করতে আসতেছে, আব্বু তো টাকা দিচ্ছে না, এগুলো করতে আসতেছে কার টাকা এগুলো? এটা আমার কোয়েশ্চেন, কার টাকা? তো আর কার টাকা হইতে পারে? রিয়া জোয়ারদার এই তো টাকা ওনার আন্ডারে চলতেছে। তাহলে এটা তুমি যে মহিলার দোষ দিতে, যে মহিলার নাম খারাপ করছে আমার কাছে, ওনার সাথে তুমি হাত মিলাই যেতেছো, এটা তো মানে সেলফ রেসপেক্ট লাগার কথা না। এইটা একটা কোয়েশ্চেন আমার। একটা হচ্ছে যে তাইলে তুমি যে করতেছো, এই যে নিউজ যে করতেছো, মানে ক্ষতি তো করে দিছো, আব্বুর আমার ক্ষতি তো করে দিছো, এগুলা বন্ধ করা উচিত। কারণ ধরো এগুলা করলে, এই যে এটা গেল নিউজের, এটা গেল, এরপরে কি রিয়া জোয়ারদার তোমার পাশে থাকবে, তোমার ই করবে? এ করবে না, এটা তো একটা কমন সেন্স, তাই না? এটা তো আমার মাথায় ধরতেছে, করবে না। উনি তোমাকে তোমার মাধ্যমে আব্বু ক্ষতি করতেছে, এটা তো ক্লিয়ার আমার কাছে, যে তোমার মাধ্যমে আব্বুর ক্ষতি করতেছে, যত সম্ভব ক্ষতি করে উল্টাপাল্টা শেষ করে আমার আব্বুরে শেষ করে, ফ্যামিলিটা শেষ করে দেন উনি চলে যাবে, ওনার কোনো ক্ষতি হবে না, উনি সেফ থাকবে, উনি ওনার মতন থাকবে। ক্ষতি কিন্তু আলটিমেটলি আমার আব্বুর আর তোমার। এখন তোমার যে ক্ষতিটা আমি বারবার বোঝানোর ট্রাই করছি, পুরান বাসায় নতুন বাসায় এইখানে আইসা, ঢাকার বাইরে যতবার গেছি আমি ঘুরতে ঘুরতে ফ্রেন্ডের সাথে, তখন আমি কল দিয়ে বলছি এগুলা করবে না। উনি আমার কথার দাম দেয় না, উনি আমার কথা শুনলে ম্যাক্সিমাম টাইমে ধমকাধমকির পর্যায়ে চলে যায়, ধমকাধমকি করে থ্রেট দেয়। এখন এই যে এগুলা করতেছে, এগুলো করে যে ডিমান্ডটা, যে টাকা দিতে হবে, প্রপার্টি দিতে হবে, তুমি যে প্রপার্টি চাইছো, এটার ভয়েস রেকর্ড কিন্তু আব্বু আমাকে শোনাইছে, আমি নিজের কানে শুনছি, তুমি যেগুলো চাইতেছো এইগুলা তো কোনো মা এভাবে চাইতে পারে না, মানে এটা মাথায় লাগে না এটা। আরেকটা হলো যে তুমি যেগুলো চাইতেছো, তুমি তো এখন তো লিগালি তুমি ডিভোর্স, তাই না? তো ডিভোর্স হওয়ার পরে তুমি এগুলো তো তোমার ইসের মধ্যে পড়ে না, তোমার লিগালি, মোরালি, এথিক্যালি তোমার ইসের হকের মধ্যে পড়ে না। তো এইটা তুমি কি ভাইবা, কোন লজিকে চাইতেছো? লজিকটা বলো। এমন যদি হতো যে তুমি এগুলা পাও না, ওইটাও তো না, তুমি যেটা পাও, ওই যে কাবিনের টাকা, যেটা আমাকে শোনায় বলতা, কাবিনের টাকা তো দিয়ে দিচ্ছে, আমার সামনেই তোমাকে টাকা দিছে, তোমাকে তোমার যেটা পাও না, তোমার যতটুকু নেওয়ার
অতটুকু কিন্তু দিছে, আমার সামনে দিছে, আমাকে বলেও দিছে যে তোর মাকে দিয়ে দিছি এটা, তোর মা এতটুকু পাইতো, আমি ফুল দিয়ে দিছি। তারপরে কিন্তু এটা চাওয়া কিন্তু হয় না, এটা তোমার রাইটের মধ্যে পড়ে না। মানে এটা পাওয়ার তোমার স্কোপ তুমি হারাই গেছো আগে। শেষ একটা কথা বলতে চাই আম্মুকে, যে এগুলা যে করতেছো কোনো কথা হয় না। আমি জানি না কথা হবে কি না জীবনে, বাট এই যেগুলো যে করতেছো, এই যে আব্বুর নামে যেগুলো চড়াইতেছে, এর মধ্যে জামাকে ঢুকাই দিতেছে, এটা তোমার মাথায় একবারও ধরে না যে এটার কনসিকুয়েন্স কি হবে, এটা এই কাজের ফলাফল কি হবে, এটা প্রভাব কার উপরে পড়বে। শেষমেশ কিন্তু সবচেয়ে বড় প্রভাব কিন্তু আমার আর রাফির উপরে পড়বে। আমি রাফির কথা কিন্তু প্রত্যেকবারই জিজ্ঞেস করি, কিন্তু তুমি ঠিক মতন অ্যান্সার দাও না, জাস্টিফাইবল অ্যান্সার দাও না, এটা দাও না। এইগুলো যে করতেছো, এটা যখনই বের হবে বা যখন ছড়াবে, ভার্সিটি যখন আমি যাব, তখন যে কেউ জিজ্ঞেস করতে পারে, স্যাররাও জিজ্ঞেস করতে পারে, তখন আমি কি বলবো যে মানে আমি কি কার সাইড নিব? কারণ বাবা মার সাইড নেওয়া তো আমার কোনো ছেলের ইস্যু উচিত না। এখানে আমি কি করব, এটা আমার মাথার মধ্যে এখনো খেলতেছে। আমি এখনো আশা করতেছি যে তুমি এগুলো বন্ধ করবে, কারণ এগুলার কনসিকুয়েন্সেস কিন্তু এত তাড়াতাড়ি শেষ হবে না। ঠিক আছে, রাফি বড় হইতেছে, ও হবে, ও তো ছোট, ও তো এগুলো জানে না। ও জানবে, ও যখন জানবে এগুলা, তো ও তো তোর আব্বুকে কোয়েশ্চেন করবে যে আমার বাপ এরকম ছিল, কিন্তু বাস্তবে তো এরকম না। তুমি তো রাফির সাথে আমার কথা বলা ডিসকানেক্ট হয়ে গেছে, কথা হয় না। ওকে যদি আমি বুঝাইতে হয়েছে, ও তো বুঝবে না, ও তো তোমার তালে তাল মিলাই দিবে। এটা তো ঠিক হচ্ছে না। একে তো মা আলাদা হয়ে গেছে আমার থেকে, আর আমার ভাইও আলাদা হয়ে গেছে। তো বলতে গেলে এখন খালি আমি আর আব্বু আছে আমার সাথে, এটাই। এটা এটা আশা করতেছি তুমি বুঝবা, যা হইছে হইছে, বাট সামনে কিন্তু সময় আছে, এখনো ঠিক হবে, ঠিক করা যাবে। আশা করি এগুলো বন্ধ করবা। আর ঘটনা যা হইছে, যা আম্মু বলছে নিউজে, ওনার ঘটনা যা বলছে, বাট কাছ থেকে তো আমি দেখছি, রাতের বেলা বাসায় আমি ছিলাম, আম্মু আমার ফোন থেকে, এবং আমার ফোন থেকেও কল দিচ্ছে, আমার ফোন থেকে কল দিয়ে নাম্বার ডিলিট করে দিচ্ছে। আমি এটা কোয়েশ্চেন করিনি, কারণ আম্মু এরকম কাছ থেকে আমি দেখছি, রাতের বেলা আম্মু যা যা করতে আমি দেখছি। আম্মু ধমকাইছে আমার সাথে, আম্মু যে দোষারোপ গুলো দেয় যে আব্বু টাকা দেয় না, আব্বু অন্য মুখে মুখে চাকরি করতেছে, তারপরে যে নিউজে দিতেছে, এটা ওটা করতেছে, এগুলা মিথ্যা কথা, এগুলা স্রেফ মিথ্যা কথা। আব্বু কিরকম, আব্বু কি, আব্বুর যে পেপার এভিডেন্স, এগুলো আমি দেখছি, আমি নিজের চোখে দেখছি, এগুলো আব্বু আমাকে নিজে শোনাইছে, দেখাইছে, এগুলো আমি জানি। আমার মনে বিন্দু মাত্র এই ডাউট নাই যে আব্বু এগুলা করতে পারে বা আব্বু এগুলা করছে। আমি যেটা এখন বললাম এটাই সত্যি, কারণ এগুলো আমি নিজের চোখে দেখছি, আমি এগুলো এক্সপিরিয়েন্স করছি। আমার কাছে খালি একটাই চাওয়া আর আশা যে আম্মু যাতে এগুলা বন্ধ করে, আব্বু যাতে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারে। এই যে মিথ্যা যে ছাপটা যে মারতেছে, এইটার যে ক্ষতি, এইটার ক্ষতির যে ঘনত্বটা, এটা যাতে আম্মু বুঝতে পারে, বুঝে যাতে একটু সেন্সে এসে যাতে একটু থামে, একটু যাতে কনসিডার করে আমার কথা, আমার ভাইয়ের কথা। আর এইসব মিথ্যা যে অপবাদ গুলা দিতেছে, এগুলা আর দিও না, আর দেওয়ার দরকার আর দিও না। অবশেষে আমরা জানতে চাই, এই একটি পরিবার ধ্বংসের গল্পে লাভবান কে, রিয়া জোয়ারদার নাকি ফাহিমা নিজেই? এত সব জল্পনার মাঝে অন্তরালে কারা আছেন এবং কারা পর্দার সামনে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের যাত্রা শুরু। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এই কাহিনীর গভীরে প্রবেশ করার জন্য।